নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। শুরু করছি সাধ্যের মধ্যে স্বাস্থ্য। আর আজ আমরা আলোচনা করব পিসিওডি নিয়ে। কি পিসিওডি আমরা জানবো, আর তার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিপি পোদ্দার হসপিটালের গ্রুপ অ্যাডভাইজার মিস্টার সুপ্রিয় চক্রবর্তী। সুপ্রিয় বাবু, স্বাগত জি24 ঘন্টায়। পিসিওডি বা পিসিওএস খুব একটা কমন টার্ম এখন মহিলাদের মধ্যে। প্রায় 99.17% মহিলাদের মধ্যে হয় পিসিওএস বা পিসিওডি সমস্যা দেখা যায়। তার কারণ এখন ডায়াগনোসিস অ্যান্ড ডিটেকশনের হারটা অনেক বেড়ে গেছে সেই জন্য। কিন্তু আমি প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব, ওই পিসিওডি বিষয়টা কি আর কোথা থেকে হয়, কি করে বুঝতে পারবো যে আমার পিসিওডির মতো এই ধরনের কোনো উপসর্গ আছে বা আসছে? পিসিওএস আর পিসিওডি এই দুটোকে যদি আমরা বলে থাকি, পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ। সাধারণ আমাদের কাছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আর পলিসিস্টিক ওভারি ডিজিজ দুটো মোটামুটি একই টাইপের, কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমরা অনেক সময় পিসিওএস এবং পিসিওডিটাকে আলাদা বলে ডিটেক্ট করি। পিসিওএস মানে কি? পলিসিস্টিক ওভারি সিনড্রোম, মানে রোগটা শুরু হচ্ছে, সিনড্রোমটা একদম প্রিলিমিনারি, আর যখন ডিজিজটা হয়ে গেছে তখন আমরা পলিসিস্টিক ওভারি ডিজিজ আমরা বলছি। আমাদের শরীরে যে হরমোনের যে তারতম্য ঘটছে, সেই তারতম্যের জন্য যে ডিজিজটা তৈরি হচ্ছে সেটাকে আমরা পিসিওএস বা পিসিওডি বলে থাকি। এবং এই যে হরমোনের তারতম্য, এই হরমোনের তারতম্য হতে গেলে কি হয়, সমস্যা কি হয়, ফিমেলদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেই ফিমেলরা ওবেস হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে মেল হরমোন বেড়ে যাওয়ার জন্য তার ক্ষেত্রে হেয়ারের পরিমাণ মানে লোমের পরিমাণ তার ক্ষেত্রে অনেক পরিমাণে বেশি বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের চুল ঝরার পরিমাণটা বেড়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে যেটা মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে যেটা মেনলি প্রবলেম হয়, পিরিয়ডিক্যাল সমস্যা, দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে পেনফুল হচ্ছে, খুব ব্যথা করছে, এবং তার সঙ্গে ইরেগুলারিটির সঙ্গে তার সঙ্গে যেটা থাকছে, ব্লিডিংয়ের পরিমাণ কারোর ক্ষেত্রে অত্যন্ত বেশি হচ্ছে, কারোর ক্ষেত্রে অত্যন্ত কম হচ্ছে, এবং ইরেগুলারিটিস হচ্ছে। পিরিয়ডের ক্ষেত্রে প্রথম দুদিন থাকবে ফ্লোয়ের পরিমাণ বেশি, থার্ড ডেতে ফ্লোয়ের পরিমাণ কম হবে, ফোর্থ ডেতে কম হয়ে ফিফথ ডেতে কিন্তু মেনস্ট্রুয়েশনটা অফ হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লোয়ের পরিমাণ প্রথম দিন হওয়ার পরে একটুখানি হওয়ার পরে দ্বিতীয় দিন থেকেই বন্ধ হয়ে গেল। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4-5 দিন 6 দিন ধরে ফ্লো খুব বেশি পরিমাণে হচ্ছে, এবং সেটা কন্টিনিউ প্রায় 7-8 দিন ধরে চলছে। আবার আমরা যেটা বলে থাকি যে কোনো পিরিয়ডিক সাইকেল 28 ডেজ থেকে 30 ডেজের মধ্যে হওয়া উচিত। মানে একবার যখন পিরিয়ডটা শুরু হলো সেটার পরে কিন্তু আবার 30 ডেজ বা 28 ডেজের পরে কিন্তু পিরিয়ড সাইকেলটা আসা উচিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 45 ডেজ, কখনো 2 মাস পরে, কখনো হয়তো 3 মাস পরে গিয়ে পিরিয়ডটা হচ্ছে। এই সমস্যার মেন কারণ আমরা হরমোন জাতীয় সমস্যা বলি, এবং এই ধরনের সমস্যা থেকে যে ধরনের ডিজিজগুলো তৈরি হয় তাকে আমরা পিসিওএস বা পিসিওডি বলে থাকি, যার জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। যেভাবে আপনি বললেন যে পিসিওডি বা পিসিওএস থাকলে সেক্ষেত্রে তো পুরো মেনস্ট্রুয়েশন সিস্টেমটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। একদম তাই, একদম। তো যখন একটা মেনস্ট্রুয়েশন সিস্টেম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তার মানে তার ইন ফিউচারে সেখানে অনেক কিছু সমস্যা আসতে পারে। যেমন ধরুন, একটা কনসিভ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, বা যদি একটা মেনস্ট্রুয়েশন সাইকেল যদি সেটা রেগুলার না হয়, আপনি যেমন বলছেন যে ধরুন 2 মাস ডিলে হতে পারে। আবার এরকমও তো অনেক জায়গায় দেখা যায় স্যার যে 1 মাসের মধ্যে মানে বারবার হচ্ছে, বা হয়তো কারোর স্টার্ট হলো এবং সেটা অনিয়মিতকালীন চলতেই থাকলো। এই ধরনেরও তো সিমটমস আসতে পারে। ব্যাপারটা হচ্ছে পিসিওএস এর নামের মধ্যে কিন্তু সবটা লুকিয়ে আছে, বা পিসিওডির মধ্যে পি মানে হচ্ছে পলি মানে অনেক, পিসিওএস। এবং আমরা কি বলতে যাচ্ছি যে পলিসিস্ট, সি মানে হচ্ছে সিস্ট, আর ও মানে হচ্ছে ওভারি। মানে যদি ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট থেকে থাকে তাহলে কিন্তু পিসিওএস বা পিসিওডি হতে পারে। এবং সিস্টের ভেতরে কি থাকে? সিস্টের ভেতরে সাধারণত কোলোডীয় বা জলীয় কিছু পদার্থ থাকতে পারে, বা সলিড হতে পারে। এবার এইটার পরিমাণটা বা আয়তনটা যদি বেশি মাত্রায় হতে থাকে তাহলে কিন্তু গুরুতর সমস্যা শুরু হয়। এবং গুরুতর সমস্যাটা কি সমস্যা? পেনফুল মেনস্ট্রুয়েশনস 1 নম্বর। 2 নম্বর সমস্যা হচ্ছে তার ইরেগুলারিটিস মেনস্ট্রুয়েশনের জন্য, তার হরমোনাল প্রবলেমের জন্য তার মেল হরমোনের পরিমাণ বাড়তে থাকে, তার জন্য কিন্তু শরীরে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। এবার এই যেখান থেকে একটা কথা বলা যেতে পারে যে পিসিওএস বা পিসিওডি থেকে কিভাবে আমরা নিজেদেরকে মেনটেন করে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি, এবং এর নিরাময়টা কিভাবে সম্ভব যদি আপনি আমাকে বলে থাকেন। তো সেই হিসাবে আমি যেটা বলবো, পিসিওএস বা পিসিওডির ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে প্রথমেই দেখতে হবে আমার যে বডি ওয়েটটা,
ওবেস হলে চলবে না, বডি ওয়েট কিন্তু নিজের হাইট অনুযায়ী বডি ওয়েটটা হতে লাগবে, এবং সেই অনুযায়ী যদি বডি ওয়েটটা না হয়, বডি ওয়েটটা যদি বেশি হয়, তাহলে কিন্তু পিসিওডির সম্ভাবনা বেড়ে যায়। 2 নম্বর কি হয়, 2 নম্বর যদি দেখা যায় যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে গায়ের মধ্যে লোমের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কিন্তু প্রথম থেকেই তাকে সচেতন হতে হবে, তার মানে মেল হরমোন তার কিন্তু বেশি পরিমাণে আছে, তখন তাকেই প্রথমেই সচেতনটা হতে হবে। 3 নম্বর কি, 3 নম্বর আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে ফুড হ্যাবিটটা, এই ফুড হ্যাবিটটা কিন্তু আমাদেরকে একটু গুড নিউট্রিশন ডায়েট খেতে হবে, এবং সেটাকে টাইম করে খেতে হবে। তার সঙ্গে যেটা আমরা করি যে ফাস্ট ফুড জাতীয় বা খাওয়ার অবহেলা, টাইমের অবহেলা, এটাও কিন্তু আমাদের পিসিওএস এবং পিসিওডির জন্য কিন্তু দায়ী। 3 নম্বর বা 4 নম্বর পয়েন্ট হিসাবে বলতে পারি, এর কারণ হিসাবে বলতে পারি, যাদের মধ্যে এই সমস্যা থেকে থাকে তারা কিন্তু অনেক সময় তারা ডিপ্রেশনে থাকতে পারে, তারা অনেক সময় তাদের মুড সুইং করতে পারে। পিসিওডির জন্য কিন্তু মুড সুইং মারাত্মক পরিমাণে হয়। আচ্ছা, এটার জন্য এই রকম একদম মুড সুইং কিন্তু মারাত্মক পরিমাণে, সবই ইন্টাররিলেটেড। কারণ আমি তো মুড সুইং বা সবই তো আমি প্রথমেই বললাম যে ওডি বা ওএস এর সমস্যাটা কিন্তু হরমোনজনিত। আজকে যদি হরমোনজনিত সমস্যা হয়, তাহলে আপনার তো মুড সুইং এর ব্যাপারটা চলেই আসছে। তাছাড়া যেটা হচ্ছে অ্যাডিকশনের পরিমাণটা বেড়ে গেছে, এবং এই অ্যাডিকশনের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, অ্যালকোহল এবং সিগারেট স্মোকিং এর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু পিসিওএস এবং পিসিওডির পরিমাণ কিন্তু আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। তাই আমাদের কিছু কিছু বিষয় সতর্ক থাকতে হবে যাতে আমার পিসিওএস বা পিসিওডি না আসে। এবং আমি বলবো যে সমস্ত বাবা মায়েরা যখন দেখছে তাদের সন্তানরা 11-12 ইয়ার্সে গিয়ে সাধারণত আমাদের মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, তখন থেকে যদি তার সন্তানকে একটু হেলদি লাইফের জন্য তাকে কাউন্সেলিং করে, বা কোনটা খাওয়া উচিত কোনটা করা উচিত না, অ্যাডিকশনস থেকে যদি একটু দূরে থাকা যায়, এবং সর্বোপরি আজকালকার দিনে ছোট ছোট বাচ্চাদের কিন্তু বডি ওয়েট অনেকখানি বেড়ে গেছে, যেটা এবং সেটা ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, এবং সেই কারণের জন্য যে এজ অনুযায়ী বা যে হাইট অনুযায়ী যে বডি ওয়েট হওয়া উচিত তার থেকে কিন্তু অনেক বেশি, এবং শুরুতেই তারা কিন্তু ওই 13-14 বছর বয়স পর থেকেই তাদের কিন্তু এই সমস্যাগুলো শুরু হতে থাকে। মানে এক কথায় লাইফস্টাইল ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণের সঙ্গে আমাদের একটু কনসার্ন হতে হবে, প্যারেন্টসদের একটু কনসার্ন হতে হবে, তাহলে কিন্তু শুরুতেই আমার এই ডিজিজটা থেকে আমি দূরে রাখতে পারবো। এবার যদি দেখা যায় আমার এরকম ধরনের সমস্যা আছে, আমি ঠিক এইটাতে আসছিলাম সুপ্রিয় বাবু। ধরুন আপনি তো বললেন যে কিভাবে আমরা প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি পিসিওএস থেকে বা পিসিওডি থেকে, কিন্তু ধরুন যাদের আছে, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন বললেন যে যেহেতু এটা হরমোন ঘটিত সমস্যা, সেই জন্য এখানে মুড সুইং বা ডিপ্রেশনের মতো এটাও সম্বর্ধিত, ইন্টারকানেক্টেড, তো সেক্ষেত্রে কোনোভাবে ডায়াবেটিসের সঙ্গেও কি এর কোনো যোগ আছে? একদম ডায়াবেটিকের সঙ্গে যুক্ত আছে। মানে আমরা বেশ কিছু, এই যে ডায়াবেটিক যে ডিজিজটার আপনি কথা বললেন, এটাও কিন্তু একটা হরমোন, মানে ইনসুলিন আমাদের যে সিক্রেশন হয়, সেই সিক্রেশনের উপর কিন্তু আমাদের ডায়াবেটিস নির্ভর করে। তো অটোমেটিকভাবে আমাদের মেটফর্মিন জাতীয় কিছু মেডিসিনস আছে, যে মেডিসিনসগুলো আমরা ডায়াবেটিকের ক্ষেত্রে ইউজ করে থাকি, সেই ধরনের মেডিসিনসগুলো কিন্তু আমরা পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ডাক্তারবাবুরা ইউজ করে থাকেন, যাতে পিসিওএস এবং পিসিওডি কন্ট্রোল করা যায়। কারণ পিসিওএস এবং পিসিওডি যখন একবার হয়ে গেল, যখন এই ধরনের সমস্যা, সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার বলা সেটা হচ্ছে, অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন, কিন্তু হয়তো লজ্জার কারণে তার প্যারেন্টসদেরও শেয়ার করছে না, বা নিজেও সে কোনো রকমভাবে কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে না। আমার বক্তব্য, যদি এই সমস্যার শুরুতেই আমরা যদি প্রথমেই আমাদের প্যারেন্টসদের সঙ্গে কথাবার্তা বলি, বা আমার বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা বলে যে কোনো বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট বা বিই পদ্মারের গাইনোকোলজিস্ট ওপিডিতে যদি আসা যায়, তাহলে সমস্যাটা কিন্তু অত বাড়তে থাকে না। আমি প্রথমেই বলেছি যে পিসিওডির মধ্যেই রোগটা লুকিয়ে আছে, মানে পলিসিস্টিক ওভারি, মানে অনেকগুলো সিস্ট কিন্তু আমার ওভারির মধ্যে হয়ে আছে, তাই জন্য কিন্তু আমার ডিজিজটা হয়েছে। সেই সংখ্যাটা যাতে না বাড়ে আর, বা সিস্টের যে আকারটা বা চেহারাটা সেটা যাতে আর বড় না হয়, তাতে গুরুতর সমস্যা আরও আসতে পারে। সেই কারণের জন্য আমাদেরকে কি করতে হবে, যখনই এই ধরনের মেনস্ট্রুয়াল জাতীয় কোনো সমস্যা হচ্ছে, আমার পেন করে খুব মেনস্ট্রুয়েশন হচ্ছে, বা ডিউরেশন অফ মেনস্ট্রুয়েশন আমার ঠিকঠাক থাকছে না, বা সাইকেলের যে 28 থেকে 30 দিন অন্তর যেটা হওয়া উচিত সেটা অনেক ক্ষেত্রে 45 দিন বা 60 দিন পিছিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো তার নিজস্ব স্পেশালিস্ট কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত, অথবা আমাদের বিই পদ্মার হসপিটালে এসে তার আমাদের যে স্পেশালিটি পিসিওডি ক্লিনিক আছে, আমরা পিসিওডি ক্লিনিক চালু করেছি, কারণ এটা এখন মারাত্মক সমস্যা দাঁড়িয়েছে, এবং সেই সমস্যা সমাধানের জন্য এই ক্লিনিকটা চালু করা আছে। এই ক্লিনিকে যেমন কাউন্সেলিং করা হয় যে আপনি কিভাবে আপনার লাইফস্টাইলটা করবেন, এবং যারা এই সমস্যার মধ্যে দিয়ে ভুগছে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, এবং সমস্যার সমাধানের খুব সহজ কিছু নিয়মবর্তিতা আছে, যেরকমভাবে আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করার দরকার আছে,
ওয়েট ম্যানেজমেন্টটা দরকার আছে, এবং তার সঙ্গে লাইফস্টাইল ম্যানেজমেন্টের সঙ্গে একটু হালকা এক্সারসাইজ করার দরকার আছে। তার সঙ্গে যদি ডাক্তারবাবুরা মনে করছেন যে যে জায়গায় আপনি এসছেন সেখানে কিন্তু একটু সমস্যাটা বেশি মাত্রায় আছে, তখন ডাক্তারবাবুরা কিন্তু মেডিসিন দিয়ে থাকেন, এবং এই মেডিসিনটা ডাক্তারবাবুরা যেটা দিচ্ছেন সেটাকে যদি আপনি ঠিক মতো করে গ্রহণ করেন তাহলে কিন্তু পরবর্তীকালে এই পিসিওডি সমস্যা থেকে আমরা অনেকটাই নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি এবং সমস্যা থেকে দূরে যেতে পারি। কিন্তু সমস্যাটা থেকে যাওয়ার মূলত মেন কারণ হচ্ছে সচেতনতার অভাব, এবং অনেকেই গ্রাম বাংলা বলুন বা ডিস্ট্রিক্টে বলুন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা হয়তো সাময়িক লজ্জার কারণে এই জিনিসটা হয়তো কারোর সঙ্গে শেয়ার করছে না বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে, যখন খুব সিভিয়ার জায়গায় চলে যাচ্ছে কারোর সঙ্গে যদি শেয়ারও করে তার বাড়ির মা বা কোনো রিলেটিভের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে, সেখান থেকে অনেক সময় এরকম উত্তর আসে যে এটা তো সবারই হয়, ও ঠিক হয়ে যাবে, উইথ এজ এটা ঠিক হয়ে যাবে। কিন্তু একদম এটা নয়, এটা পরবর্তীকালে অনেক ধরনের রূপ আসতে পারে। ইনফার্টিলিটি মারাত্মক পরিমাণে দায়ী, মানে হচ্ছে সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়া, সন্তান না আসা, এটা কিন্তু একটা মূল কারণ। আজকালকার দিনে যে ইনফার্টিলিটি ক্লিনিকগুলো আছে ডাক্তারদের কাছে জানা যায়, যে ডাক্তারবাবুর কাছে জানতেই পারা যায় যে পিসিওএস এবং পিসিওডি কতটা সমস্যা, যে পরবর্তীকালে কিন্তু সে মা হতে পারা থেকে যে কতটা তার সমস্যা থাকে, মিসক্যারেজ, এক্টোপিক প্রেগন্যান্সির মতো এই ধরনের সমস্যাগুলো কিন্তু মারাত্মকভাবে হয়। সেক্ষেত্রে প্রথমেই উচিত, কারণ আমি বারবারই বলছি 12 থেকে 13 বছর বা 14 বছর বয়সে আমাদের সাধারণত মেনস্ট্রুয়েশনটা স্টার্ট হয়, অনেকের ক্ষেত্রে একটু আগেও হতে পারে। সেক্ষেত্রে যদি তাদের 2-3 বছর মেনস্ট্রুয়েশন হওয়ার পর কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে তাদের প্যারেন্টসদের অবশ্যই যোগাযোগ করা উচিত, এবং প্যারেন্টসদের অবশ্য নজরে রাখতে হবে এবং নিজেকে সচেতন হতে হবে যে আমাকে ওবেজ হলে চলবে না, এবং শরীরে যদি আমার লোমের পরিমাণ বেশি থাকে বা হেয়ারের পরিমাণ যদি আমার বেশি থাকে তাহলে প্রথমেই সচেতন হতে হবে যে আমার নিশ্চয়ই মেল হরমোনের পরিমাণ বেশি আছে, তার মেল হরমোন সেটা ডায়াগনোসিস করাটা কিন্তু খুব দরকার, এবং ডাক্তারের কাছে যাওয়া। হ্যাঁ, আপনি একটু আগেই যখন বললেন সুপ্রিয় বাবু যে বিপি পোদ্দার হসপিটালে স্পেশালিটি ক্লিনিক রয়েছে পিসিওডির জন্য, এই স্পেশালিটি ক্লিনিকে কিরকম ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় বা একজন পেশেন্ট গেলে তাকে কিভাবে ট্রিট করা হয় আমরা আরো ডিটেলসে জানবো। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, শুধুমাত্র জি 24 ঘন্টায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আর আজ আমরা আলোচনা করছি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে। ঠিক ব্রেকে যাওয়ার আগে আমি যেটা বলছিলাম সুপ্রিয় বাবু, যে প্রপার একটা গাইডেন্স, সেই প্রপার গাইডেন্সটা কিভাবে দিচ্ছে বিপি পোদ্দার হসপিটাল? আমরা 3 ভাগে ট্রিটমেন্টটাকে সাজিয়েছি। কিরকম ভাবে সাজিয়েছি? এক হচ্ছে ডাক্তারবাবু যিনি বসে আছেন তিনি যখন তার সমস্যাগুলো শুনছেন, সমস্যাগুলো শোনার পর তিনি ইউএসজি বা টিবিএস এই জাতীয় কিছু টেস্ট করাচ্ছেন, করে দেখতে পাচ্ছেন ওনার পলিসিস্টিক ওভারি বা পিসিওডি সংক্রান্ত সমস্যা কতখানি আছে, এবং উনি যে যে সমস্যাগুলো ফেস করছেন সেই সমস্যাগুলো পুরোপুরি শুনছেন। এই সমস্যাগুলো ঠিক করার জন্য যেরকমভাবে ডাক্তারদের মেডিকেশনসের দরকার আছে, ঠিক সেরকমভাবে নিজের জীবনধারণটাকেও ঠিক সেই মতো চালানোর দরকার আছে। সেই কারণের জন্য আমরা 3 ভাগে এটার ভাগ করে থাকি। এক হচ্ছে যখন ডাক্তারবাবু দেখলেন যে তার পিসিওএস বা পিসিওডি হওয়ার মুহূর্ত আছে বা হচ্ছে, মানে পিসিওএস জায়গায় দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে যাতে এটা পিসিওডিতে না যায় সেক্ষেত্রে প্রথমে তাকে কাউন্সেলিং করার জন্য আমাদের যে নিউরো সাইকিয়াট্রিক ডিভিশনস আছে, যেখানে সাইকোলজিস্ট বসে আছেন, সেই সাইকোলজিকের কাউন্সেলিং কি করা দরকার, যে তোমার বডি ওয়েটটা কমাতে লাগবে, তোমাকে নিজস্ব নিউট্রিশন ফুড খেতে হবে, এবং তোমাকে যে ধরনের, তুমি যদি কোনো অ্যাডিকশানের মধ্যে থাকো তার জীবনধারাটা জেনে সেই অ্যাডিকশানসটা থেকে কি করে সে আস্তে আস্তে দূরে যেতে পারে, যাতে এই ওএসটা যেন ওডিতে কনভার্ট না হয়। আর তার সঙ্গে আছে আমাদের নিউট্রিশনিস্টের কাজ হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত সে কিরকমভাবে নিজের খাদ্যাভ্যাসটা মোটামুটি রাখবে যাতে তার এই ওএসটা ওডিতে না যায়। আর 3 নম্বর হচ্ছে আমার ডাক্তারবাবু বসে আছেন, সেই ডাক্তারবাবু যে কাজটা করছেন সেটা হচ্ছে যে যদি সেই সময় কোনো মেডিকেশনসের দরকার পড়ছে সঙ্গে সঙ্গে সেই মেডিকেশনসটা দিচ্ছেন যাতে পিসিওএসটা পিসিওডিতে না যায় এবং সেটা গুরুতর পর্যায়ে না পৌঁছায়। তাহলে আমরা ক্লিনিকটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের কনসালটেন্ট গাইনোকোলজিস্ট যিনি স্পেশালিটি বসে আছেন, তার সঙ্গে একজন সাইকোলজিস্ট, এবং তার সঙ্গে কিন্তু আমাদের একজন নিউট্রিশনিস্ট বসে আছেন, যিনি কম্বাইনভাবে পিসিওএস বা পিসিওডি দুরকমভাবে ট্রিটমেন্ট হচ্ছে। এক হচ্ছে যে ওডিতে যাতে কনভার্ট না হয়, আর 2 নম্বর যাদের ক্ষেত্রে অলরেডি ডিজিজটা গুরুতর পর্যায়ে পৌঁছেছে সেক্ষেত্রে ডিজিজটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি, সেভাবে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করার উপায় হচ্ছে একটা, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে মেডিকেশনস,
এবং মেডিকেশনস ছাড়া ডাক্তারবাবুরা কিছু ক্ষেত্রে হরমোনাল থেরাপি দিতে পারেন। এবং 3 নম্বর কি করতে পারেন, ল্যাপ্রোস্কোপিক লেজার মাধ্যমের দ্বারা আমাদের যদি সিস্টের পরিমাণগুলো বা সাইজগুলো খুব বড় হয়ে থাকে তাকে অনেক অংশে ছোট করে দেওয়া যায়। তো সেই কারণের জন্য সেই সার্জারি রিমুভ হয় না, না রিমুভ তো করা সম্ভব না, কারণ সিস্টটা তো কখনো বাদ দিয়ে দেওয়া যাবে না। তো সেটাকে আমরা পর্যায়ক্রমে তাকে ছোট করে ফেলতে পারি, সেটা ল্যাপ্রোস্কোপিক লেজারের মাধ্যমে। সেইটা ডাক্তারবাবুরা যখন মনে করবেন সেই রকম রিট্রিভ বা রিল্যাপস কি করার কোনো চান্স না, রিল্যাপস করার চান্স আবার থাকতে পারে যদি সেই ধরনের যে মেডিকেশনস গুলো বা যে ধরনের মেনে যদি না চলে, তাহলে কিন্তু আবার সেই জায়গাটায় দাঁড়িয়ে যাবে। যাতে এই জিনিসটা না হয় সেই কারণের জন্য কিন্তু একটা সাইকোলজিস্টের খুব দরকার আছে, যে আমি কোনটা করব। ব্যায়ামও দরকার, তার সঙ্গে প্রপার ব্যায়াম মানে হচ্ছে শরীরচর্চা তো প্রচন্ড পরিমাণে দরকার। সে যদি আধ ঘন্টা থেকে 40 মিনিট তার শরীরচর্চা করে, প্রাণায়াম করে, যোগা করে বা ওয়াকিং করে, যে কোনো একটা কিছু করে। মানে যোগা প্রাণায়াম খুব উপকারী এই পিসিওডির জন্য, একদম খুব উপকারী। যদি সে 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে, আমি বিকালবেলা ইভিনিং এ করতে পারি, আমি একটুখানি নাইটেও করতে পারি, 7:30-8টা নাগাদ তো যোগা বা প্রাণায়াম করতে পারি, আধ ঘন্টার জন্য আমি আরামসে করতে পারি। এবং মাথায় রাখতে লাগবে যেটা আমি করছি সেটা যেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে যেটা করি। মর্নিং ওয়াক কেন বলা হয়? মর্নিং ওয়াকের একটা উপকারিতা আছে। কি উপকারিতা আছে? যেটা ইভিনিং ওয়াকের চেয়ে একটু বেশি। কেন? হ্যাঁ, আমাদের কি হয়, হরমোনস গুলো মর্নিং এর দিকে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো সেই কারণের জন্য সকালবেলায় যে ওয়াকিংটা করে আমি যতটা ভালো রেজাল্ট পাবো, আমি যদি ইভিনিং এ করলে সেটা তো 90% পাবো। কিন্তু এর মানে এই নয় যে আমাকে মর্নিং এ ওয়াক করতে হবে। আমি কিন্তু সুন্দরভাবে ইভিনিং এ ওয়াক করতে পারি, কারণ আমরা প্রত্যেকে একটা নিজস্ব প্রফেশনাল জগতের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মরত। সেখানে আমার সেই সময়টা সুযোগ মতো বার করে আমাকে করতে লাগে। এক্সারসাইজ ইজ আ মাস্ট এই পিসিওডি থাকলে। সুপ্রিয় বাবু, আরো একটা বিষয়, আরো একটা ভীষণ কমন টার্ম এখন শোনা যায়, যদিও আমি সেই বিষয়ে জানি না, জানতে চাইবো এন্ডোমেট্রিওসিস, সেটা কি জিনিস? আচ্ছা, এন্ডোমেট্রিওসিসটা কি জিনিস এটা নিশ্চয়ই, এটা অনেক সময় পিসিওডি এবং পিসিওএস যাদের হয়ে আছে তাদের ক্ষেত্রেও হয়। আমাদের যদি ইউট্রাস যেটা আছে, ইউট্রাসের যদি আউটার পার্টে বা সার্ভিক্সে যদি এরকম কোন রকম সিস্ট বা টিউমার জাতীয় কিছু হয়ে থাকে, তাহলে আমরা তাকে এন্ডোমেট্রিওসিস বলে থাকি। মানে যেটা ভিতরে সিস্ট আউটার পার্ট, সেটাকে আমরা পিসিওডি বলছি, কিন্তু আউটার পার্টে যেটা হচ্ছে সেটা এন্ডোমেট্রিওসিস, তাহলে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। যদি এরকম ধরনের পেশেন্ট হয় যার এন্ডোমেট্রিওসিস আছে এবং সেই পেশেন্টের আবার পিসিওডিও আছে, তাহলে কিন্তু সমস্যাটা গুরুতর পর্যায়ে পৌঁছায়। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই আমাকে রিমুভ করার প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমি প্রথমেই বলবো যাতে এই পর্যায়ে না যেতে হয়, যেহেতু পিসিওএস এবং পিসিওডিটা অনেকটাই আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে, এবং সবচেয়ে বেসিক 3টে পয়েন্ট। একটা পয়েন্ট মেয়েদের ক্ষেত্রে মাথায় রাখতে লাগবে, বডি ওয়েট এবং হাইটের সঙ্গে ওয়েটটাকে মেনটেন করতে হবে। 2 নম্বর, নিউট্রিশিয়ান ফুড খেতে হবে। 3 নম্বর যেটা, অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে। আর 4 নম্বর, হালকা এক্সারসাইজ। এটা যদি করা যায়, এবং তাহলে কিন্তু আমার যদি বংশের মধ্যে বা হেরিটারির মধ্যে এটা থেকেও থাকে, তাহলেও কিন্তু আমি পিসিওডি থেকে অনেকটা দূরে থাকতে পারি। আর এন্ডোমেট্রিওসিস নিজের হাতের ওপর নয়, সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস যখন তখন যে কোনো মহিলার ক্ষেত্রে ঘটনাটা ঘটতে পারে। সেক্ষেত্রে শুধু এন্ডোমেট্রিস অতটা মারাত্মকও নয়, সেটা বিচার করে ডাক্তারবাবুরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অপারেশনের মাধ্যমে নির্মূল সম্ভব। কিন্তু সেই অপারেশনটা মানে তো এটা নয় যে আমি ওটাকে বাদ দিয়ে দিলাম, মানে আমার যে টিউমার বা সিস্ট সেটাকে বাদ দিলাম, আমাকে তো পুরো ইউট্রাসটা বাদ দিতে হতে পারে। তো সেক্ষেত্রে যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি আসেনি, সেক্ষেত্রে তখন প্রেগনেন্সির সমস্যা তৈরি হয়, প্রেগনেন্সি আমাকে আগে আনতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এন্ডোমেট্রিওসিস যদি কারোর থেকে থাকে এবং ইউএসজি করে ডাক্তারবাবু যদি রিপোর্টের মধ্যে লিখে যে এন্ডোমেট্রিওসিস আছে, বা টিবিএস করে যদি বোঝা যায় এন্ডোমেট্রিওসিস আছে, এবং তার অলরেডি সে পিসিওডি বা পিসিওএস এর মধ্যে আছে, তাকে কিন্তু অনেকটা নিয়মবর্তিতার মধ্যে, এবং যেটা আমাদের বললাম বিপি পোদ্দার হসপিটালের যে স্পেশালিটি আমাদের যে পিসিওডি ক্লিনিক আছে, সেই ক্লিনিকে এসে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আজকে যদি শুরুতেই আপনার রোগটা নির্ধারণ হয়, বা রোগটা হয়েও থাকলেও তাহলেও আপনি অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকতে পারবেন। তাতে আপনার সুবিধা হবে পরবর্তীকালে এটা কিন্তু আর গুরুতর জায়গায় যাবে না, যেখানে কিন্তু আপনার অনেক ধরনের অসুবিধা তৈরি করতে পারে। এটাকে অবহেলা করা বা সচেতন না হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে, যে নিজেকেই নিজে মৃত্যুর দিকে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতে পারে। আর যেরকম আপনি বললেন যে এখানে শুধু সচেতন হওয়া সবার আগে দরকার, তারপর লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সেখানে ফুড হ্যাবিটস কি আছে, আর এবং সবকিছুর উপরে হচ্ছে একজন বিশেষজ্ঞের পরামর্শ। এবং যখনই ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে,
যখনই এই ইরেগুলার মেনস্ট্রুয়েশনটা আমার 2 মাস বা 3 মাস পর পর যদি এরকম ধরনের হচ্ছে এবং যেখানে কোনো টাইমে ঠিক থাকছে না, আচ্ছা স্ট্রেসও তো একটা ফ্যাক্টর হতে পারে। স্ট্রেস ফ্যাক্টর, এটাও স্ট্রেস ফ্যাক্টর কেন, তার কারণ বেশি পরিমাণে স্ট্রেস হলে সেখানেও আমাদের হরমোনাল ইমব্যালেন্স ঘটে, এই নিয়ে কোনো কোশ্চেন্স নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখনই 2-3 মাস এরকম ধরনের পরপর ঘটনা ঘটবে, তখনই যদি প্যারেন্টসরা থাকে, প্যারেন্টসদের উচিত, কারণ মাদের সঙ্গে মেয়েরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কমিউনিকেশনস করে, তাকে সঙ্গে সঙ্গে কোনো স্পেশালিটি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া উচিত, অথবা বিই পোদ্দারের সুপার স্পেশালিটি যে আমাদের গাইনোকোলজির ক্লিনিক আছে, পিসিওডি ক্লিনিক আছে, সেখানে যোগাযোগ করা উচিত। আর যদি তার পেনফুল মেনস্ট্রুয়েশন হয়, মানে হচ্ছে যখন মেনস্ট্রুয়েশন তখন প্রচণ্ড পরিমাণে পেন করে এবং সেই পেনটা কিন্তু ক্র্যাম্পের মতো করে হয়, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু পরের মেনস্ট্রুয়েশনের কথা না ভেবে আগেই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ পেনের মেন রিজনসটাই দাঁড়ায় কিন্তু পিসিওডির জন্য। আরেকটা অনেকের ক্ষেত্রে দুর্গন্ধ তৈরি করে, মানে অনেক ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ তৈরি করে, সেই রকম যদি স্মেল আসে, যে স্মেলটা মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ তৈরি করছে, তাহলে কিন্তু একদম ফিশি স্মেল, তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেকেদের হোয়াইট ডিসচার্জের পরিমাণ অনেকখানি বেড়ে যায় মেনস্ট্রুয়েশনের আগে, এগুলো কিন্তু সব ইরেগুলারিটিজের লক্ষণ, আর এগুলো সবই উপসর্গ, মানে এগুলো দেখেই আপনাদেরকে অ্যালার্ট হতে হবে। একদম, এই উপসর্গগুলো কিন্তু শুরুতে যখন দিচ্ছে, শুরুতেই যদি আমি যাই তাহলে কিন্তু আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই নিজেকে আটকে রাখতে পারবো, এর থেকে আরও বাজে কিছু ঘটবে না। সেই কারণের জন্য পরবর্তীকালে যে ভয়াবহ ইনফার্টিলিটির মতো যে ঘটনাগুলো থাকতে পারে, বা অন্যরকম হিস্টেক্টমির মতো যে ঘটনাগুলো আসতে পারে, বা ইউট্রাস বাদ দেওয়ার মতো যে ঘটনাগুলো আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই নিজেকে ঠিক রাখতে পারবো। অনেক ধন্যবাদ সুপ্রিয় বাবু, আজকে আমরা পিসিওডি নিয়ে এত বিস্তারিত আলোচনা করলাম। আমি শিওর আমাদের দর্শক বন্ধুরা অনেক উপকৃত হয়েছেন। সবার আগে সচেতন হন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। যে যে উপসর্গ লক্ষণ নিয়ে এখানে আলোচনা হলো, সেগুলো যদি বিন্দু মাত্র আপনি বা আপনার পরিবারের কারোর মধ্যে দেখতে পান, তাদেরকেও সচেতন করুন। আর স্পেশালিটি ক্লিনিক তো রয়েছে বিপি পোদ্দার হসপিটালে, সেখানেও আপনারা যোগাযোগ করুন প্রয়োজনে। আর যেরকম সুপ্রিয় বাবু আপনিও একটু আগে বলছিলেন যে পিসিওডিকে যদি আমরা অবহেলা করি তার ফল কতটা মারাত্মক হতে পারে, অর্থাৎ আমাদের পরবর্তী আগামী এপিসোডে আমরা আলোচনা করব 4K ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি নিয়ে। কি হিস্টেরেক্টমি জানতে নজর রাখুন পরবর্তী এপিসোডে। সাধ্যের মধ্যে স্বাস্থ্য এখানেই শেষ করছি, আর আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।